भूतानां च प्रियं जया रक्षयतां सुरक्षितां तिन्नामयतरं यामां पटिजज्ञेय पंडितो एतेन सच्चवज्जेन होतु ते जयमंगलान्ति। माननीय भिक्षु संघ पुण्यार्थी उपासक उपासिका बृंदा, आज 13 मे मंगलवार 2025 ख्रीष्टाब्द 2569 बुद्धवर्ष प्रति सप्ताहेर धाराबाहिकताय आजो उत्तर जल्दी सहानुभूमि प्रकाशन मेडिटेशन सेंटारे बैकालिक ध्यान चर्चा सत्रमदेशना अनुष्ठित होते जाच्छे। एरी मध्य आपनारा घंटा कानेक ध्यान करेছেন, ছিলে প্রতিষ্ঠিত হয়েছেন এবং বুদ্ধবাণী পরিত্রাণ সূত্র পাঠ্যান শ্রবণ করেছেন। এখন ধর্মদেশনা শ্রবণের সময়। সকলের মনোযোগ আকর্ষণ করছি। সদ্ধর্ম দুর্লভ একটি বিষয়, সদ্ধর্মদেশনা শ্রবণ করা, সুতরাং প্রত্যেকে সজাগ থাকবেন। পুণ্যার্থী উপাসক উপাসিকা বৃন্দা, বুদ্ধ বলেছেন, যারা নিজেকে ভালোবাসে, নিজেকে প্রিয় মনে করে, নিজের মঙ্গলকামী, তারা নিজের সুরক্ষার জন্য 3 ভাগের 1 ভাগ সময় ব্যয় করে থাকেন। সময় চলমান একটি প্রক্রিয়া, সময় দ্রুত চলে যাচ্ছে, তো সুতরাং সময়ের সদ্ব্যবহার করতে হবে। প্রত্যেকটি ক্ষণ মুহূর্ত যাতে সৎ কাজে ব্যবহৃত হয় সেদিকে সজাগ থাকতে হবে। তো পুণ্যার্থীগণ, সমাজের মধ্যে মানুষ বা প্রাণীগণ যখন আঘাত পায়, তখন যার কাছ থেকে আঘাত পায় তাকে শত্রু মনে করে এবং সেই শত্রুকে প্রতি আঘাত করে, হিংসা করে, ঘৃণা করে। এটা একটা মানে সহজাত প্রবৃত্তি হয়ে গেছে, নিয়ম হয়ে গেছে। এটা আবহমান কাল থেকে চলে আসছে, শত্রুকে ঘৃণা করার ব্যাপারটা। মানুষ বা কিছু প্রাণীরা মনে করে, বা যারা অজ্ঞানী তারা মনে করে যে কি কাউকে ক্ষতি করতে পারলে, কাউকে অপমান করতে পারলে শত্রুতার প্রতিশোধ নেওয়া যায়, এটাই একটা প্রতিশোধ নেওয়ার মাধ্যম, সেভাবে মনে করে থাকে। কিন্তু যারা সাধু সন্ন্যাসী, যারা বিমুক্ত মহামানব, তারা কিন্তু এইভাবে শত্রুতার প্রতিশোধ নেওয়ার ব্যাপারটিকে সমর্থন করে না। তো পুণ্যার্থীগণ, এক সময় একটা স্কুলের মধ্যে একজন শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। তো ক্লাস নেওয়ার সময় তিনি ছাত্রদেরকে বললেন যে আজকে আমি তোমাদেরকে একটি ব্যতিক্রম ক্লাস নেব, সবাই একটু মনোযোগ দাও। উনি বইয়ে যে পড়াগুলো পড়াতেন সেগুলোর বাইরে উনি মাঝে মাঝে ছাত্রদেরকে শিক্ষামূলক কিছু গল্প বলতেন বা শিক্ষা দিতেন, যেগুলোর মাধ্যমে জীবনের একটা পরিবর্তন হয়, নৈতিকতার একটা যাতে আবহ সৃষ্টি হয়, ছেলেরা ছাত্ররা যাতে ভালো মানুষ হতে পারে, সেটা উনি মাথায় রাখতেন। তো উনি কী করলেন, ব্ল্যাকবোর্ডের মধ্যে, আগে তো ব্ল্যাকবোর্ড ছিল, চক ছিল, এখন ব্ল্যাকবোর্ড চকগুলো উঠে গেছে প্রায় বলতে গেলে, এখন তো হোয়াইট বোর্ড মার্কার পেন ব্যবহার করা হয়। উনি ব্ল্যাকবোর্ডের মধ্যে একটা চক দিয়ে দাগ টানলেন, এই কত 1 ফুট মতো, একটা 1 ফুট 2 ফুটের মতো একটা টানলেন। টেনে বললেন যে কি ছাত্ররা, দেখি তোমাদের কার কীরকম বুদ্ধি আছে, আমি আজকে পরীক্ষা করব। তোমরা এই আমি যে দাগটা দিয়েছি
এই দাগটাকে তোমাদের ছোট করতে হবে, কিন্তু তোমরা ডাস্টার ব্যবহার করতে পারবে না, হাত দিয়ে মুছে ছোট করতে পারবে না। এই দাগটাকে ছোট করতে হবে, কিন্তু হাত দিয়ে মোছা যাবে না, ডাস্টার দিয়ে মোছা যাবে না। এখন তাদেরকে যখন বললো, তারা বলছে এটা কীভাবে সম্ভব, আমরা হাত দিয়ে মুছে ছোটো করতে পারবো, ডাস্টার দিয়ে পারবো, কিন্তু আমরা যদি আঙুল এখানে আঙুল না লাগাই, ডাস্টার না লাগাই, এই লম্বা দাগটাকে আমরা কীভাবে ছোটো করবো? হয় স্যার আমরা পারবো না, আমাদের মাথায় আসতেছে না। তখন স্যার বললেন আমি কিন্তু পারবো, এখানে আমি এই দাগটাকে মুছবো না, কিন্তু এটা ছোটো হয়ে যাবে। হয় স্যার তাহলে আমাদের একটু শিখান এটা। উনি কী করলেন, টিচার আবারও চক হাতে নিলেন, আগে যে দাগটা উনি দিয়েছেন প্রায় 2 ফুটের মতো, এর নিচে করে আর একটা লম্বা করে একটা দাগ দিলেন, 3 ফুটের মতো একটা লম্বা করে দাগ দিলেন। দাগ দেওয়ার পর উনি ছাত্রদেরকে বললেন, এখন দাগটা আগের থেকে এখন তোমরা বিবেচনা করে দেখো দাগটা ছোট হয়েছে কিনা, কোনটা বড়। হয়তো স্যার এখন আপনি নিচে যেটা দাগ দিয়েছেন এটা বড়, তো সেজন্য এখন উপরটাকে ছোটো মনে হচ্ছে, উপরটাকে কী মনে হচ্ছে, ছোটো মনে হচ্ছে। যতক্ষণ আপনি দাগটা দেন নাই তখন ওইটার মতো ছিল, কিন্তু এখন আপনি যখন নিচে একটা বড় করে দাগ দিয়ে ফেলেছেন, এখন নিচেরটা বড় উপরটা ছোট। তখন তারা বললো, হ্যাঁ স্যার আমরা একটা বুঝতে পেরেছি। তখন টিচার বললেন, তো তোমরা তো শুধু দাগটাকে ছোট করার জিনিসটা দেখলে, এটা আমি কেন আঁকলাম, কেন বলছি, এটাকে তোমরা বুঝেছো? না স্যার এটা আমরা বুঝি নাই, তোমাদেরকে আমরা একটা শিক্ষা দিচ্ছি, সেটার জন্য আমি এটা আজকে এঁকেছি। সেটা হচ্ছে, তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে ছোট করতে চাও, যখন মনে করো দেখি তোমার বন্ধুবান্ধব তোমাকে হিংসা করছে, ঘৃণা করছে, কর্কশ কথা বলেছে, অপমান করেছে, তুমি রেগে যাও, রেগে গিয়ে তাকে কী করতে চাও, প্রতিশোধ নিতে চাও। প্রতিশোধ নিতে গিয়ে তাকে ছোট করতে চাও, তাকে অপমান করব, সবার সামনে তাকে ছোট করে ফেলবো, অপমান করব, তার মান সম্মান একদম মানে কি কমিয়ে ফেলবো। এভাবে তোমরা কিন্তু রাগচিত্ত নিয়ে তাদেরকে শত্রু মনে করে তোমরা সবসময় মনে মনে বিভিন্ন ফন্দি বাইর করো যে ক্ষতি করার জন্য। তো এইভাবে ছোট করতে গেলে, এভাবে কাউকে যদি আঘাত দিয়ে প্রতিশোধ নিতে যাও, শত্রুতা বাড়বে, শত্রুতা কখনো কমবে না, এটা বাড়বে। তো সুতরাং কাউকে আঘাত না করে, কাউকে শারীরিকভাবে কষ্ট না দিয়ে, মানসিকভাবে কষ্ট না দিয়ে ছোট করা যায়, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যে কি, একটা বড় দাগ দিলে কী হবে, আগের দাগটা ছোট হয়ে যাবে। অর্থাৎ তোমার বন্ধু যে তোমার শত্রু হিসেবে বর্তমানে কাজ করছে, তাকে তুমি ছোট করতে চাইলে তুমি তার থেকে বড় হয়ে যাও। তুমি তার থেকে বড় হয়ে যেতে পারো, তাহলে শেষ কী হবে, ছোট হয়ে যাবে। তোমাকে ওকে মারতে হবে না, তুমি ভালো কাজ করো, তুমি মানবিক কাজ করো, তুমি তার উপকার করো। তুমি এভাবে যদি ভালো কিছু করো, তুমি নিজে মহৎ যখন হয়ে যাবে, সে তখন কি হবে, লজ্জিত হয়ে যাবে। যেমন একজন শত্রু আপনাকে ক্ষতি করেছে, আপনি তার বিপদে কী করলেন, তাকে সাহায্য করলেন, তখন সে কিন্তু লজ্জায় পড়ে যাবে যে কি, আমি সারা জীবন তার ক্ষতি করেছি, মনে মনেও ক্ষতি কামনা করেছি, কিন্তু এই ব্যক্তি আমাকে আজকে এই বিপদের মধ্যে বাঁচিয়ে দিয়েছে। তখন কি হয়, সে লজ্জিত হয়ে যায়। সেরকম একটা ছোট্ট গল্প আছে, একটা স্কুলে তারা অনেক ছাত্র পড়তো। তো ওখানে একজন ছেলে ছিল খুব দুষ্ট প্রকৃতির, একজন ছেলে ছিল খুব শান্ত প্রকৃতির। সে শান্ত, ভদ্র, নম্র থাকে। আর একটা ছেলে, সে খুব দুষ্টু, অতিরিক্ত দুষ্টু। সে সবসময় ওই শান্ত ছেলেটাকে খেপাবে, বিভিন্ন কিছু মানে কান টেনে দেবে, আঙুল টেনে দেবে, ওই যে কলম নিয়ে ফেলবে, ব্যাগ নিয়ে ফেলবে, এভাবে মানে তাকে ঠাট্টা মশাই করে, গায়ে ধরে তার সাথে উপহাস করে, এভাবে তাকে খেপায়। কিন্তু সে সবসময় সহ্য করে, চুপ থাকে। ওই ছেলেটা সবার সামনে তাকে প্রতিদিন একটা অপমান করবেই করবে। এখন অন্য ছেলেরা বলছে যে এই ছেলেটা তোকে প্রতিদিন অপমান করে, তুই সহ্য করিস, কিছু বলিস না কেন, ওকে একটা বকা দিতে পারিস না, মারতে পারিস না, তুই প্রতিশোধ নিতে পারিস না, এভাবে বলে। তখন সে বলল যে আমি প্রতিশোধ আর কি নেব, ও একদিন বুঝবে সময় হলে, এখন হয়তো বুঝতেছে না আর কি। তো করছে, এটা ভালো না, ঠিক আছে, কিন্তু আমিও যদি ওর মতো করি, সমান সমান হয়ে যাব আমরা। এখন আমাকে সবাই শান্ত বলে, ভদ্র বলে, নম্র বলে, ওকে সবাই বলে দুষ্ট, চঞ্চল, বদমেজাজি, রাগী বলে। তা আমি যদি তাকে মারি,
গালি দিই, প্রতিশোধ নিই, তা আমাকেও কী বলবে? আমাকেও সবাই আগে বলবে, অভদ্র বলবে। সুতরাং আমার ওটা শোনার দরকার নাই, আমি ভদ্রই থাকবো, সহ্য করবো। ওইভাবে সহ্য করে আছে। কিছুদিন পর তাদের স্কুল থেকে একটা পিকনিক আয়োজন করা হলো। পিকনিক, টিচার সহ সব ছাত্ররা মিলে তারা একটা দূরে জঙ্গলের মধ্যে বনভোজন বা পিকনিক করতে গেল স্কুলের পক্ষ থেকে, শিক্ষা সফর। তো ওখানে তারা রান্নাবান্না করছে, ওখানে খুব আনন্দ করছে। হঠাৎ কালবৈশাখী ঝড় উঠে গেল, এমন জোরে বাতাস ঝড় আসছে, সবাই দৌড়ে পালাচ্ছে যে মানে আশেপাশে কোথাও কোনো ঘরটর পাওয়া যায় কিনা আশ্রয় নেওয়ার জন্য, ঠাডা বিজলি পড়ছে। তখন সেই দুষ্ট বন্ধুটা দৌড়ে পালাতে গিয়ে সবার সাথে সে একটা পাথরের সাথে উচট খেয়ে পড়ে গেল। পরে সে এমন ব্যথা পেয়েছে, সে আর উঠতে পারছে না, হাঁটতে পারছে না। কিন্তু সে সবাইকে বলছে, আমাকে বাঁচাও, আমাকে একটু সাহায্য করে, আমাকে নিয়ে যাও। কোনো বন্ধু তার দিকে ফিরে তাকাচ্ছে না, সবাই যার যার জীবন নিয়ে নিজেকে বাঁচার জন্য সবাই দৌড়ে পালিয়ে গেল। ওই বেচারা ওখানে পড়ে আছে, কাঁদতেছে। তখন যেই বন্ধুটা শান্ত ভদ্র নম্র ছিল, যে এতদিন পর্যন্ত তার এত নির্যাতন সহ্য করেছে, সে যখন দেখলো যে তার বন্ধু পড়ে গেছে, ব্যথা পেয়েছে, তার ছিঁড়ে গেছে, রক্ত বের হচ্ছে এবং সে উঠতে পারছে না, তখন সে গিয়ে সেই ঠাডা বিজলি যতক্ষণ উপেক্ষা করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে ওখানে গেল। ওখানে গিয়ে তাকে কাঁধে করে তুলে একটা নিরাপদ জায়গায় সে নিয়ে আসছে। নিয়ে আসার পর আবার সেই বন্য লতা পাতাকে মানে নিয়ে কষলি এগুলোকে রস বের করে সেই যে ক্ষত হয়েছে, রক্ত পড়ছে, ওখানে দিয়ে রক্তপাত বন্ধ করলো। বন্ধ করে তাকে মানে কি যে ভাত তরকারি যেগুলো, ওগুলো খাবার টাবার দিয়ে খুব সেবা যত্ন করে এবং তাকে আবার তার বাড়িতে পর্যন্ত পৌঁছে দিল। তখন তার বন্ধু, যে রাগী বন্ধুটা বলছে, আমি তোকে এতদিন এত কষ্ট দিয়েছি, এত অত্যাচার করেছি, তুই সহ্য করিস কেন? কিন্তু আমাকে কখনো প্রতিশোধ দিস নাই। আজকেও সবাই আমাকে ত্যাগ করেছে, যাদেরকে আমি ক্ষতি করি নাই, কিন্তু তোর ক্ষতি করলে তুই কিন্তু আমাকে ত্যাগ করিসনি, তুই আমাকে কিন্তু রক্ষা করেছিস। তখন বন্ধু বলল, দেখ দেখ, আমি যে তোর মতো করতাম তো আমি তো তোর সমান হয়ে যেতাম, এটা কিন্তু উচিত না। আমাকে আমার জায়গায় থাকতে হবে, আমাকে উপরের দিকে যেতে হবে। আমি তো তুই নিচু আচরণ করছিস বলে আমি তোর সাথে যদি নিচু আচরণ করি, আমি তো নিচে পড়ে গেলাম, এটা কিন্তু শিক্ষা হতে পারে না, আমাদের উপর দিকে যেতে হবে। সেজন্য আমি সহ্য করেছি। তুই একদিন বুঝবি, আমার সেই বিশ্বাস ছিল, একদিন তোর বুঝ জ্ঞান উৎপন্ন হবে। তখন যে বন্ধুটি রাগী ছিল, অত্যাচারী ছিল, সে কান্না করছে, তার আবেগ চলে আসছে যে আমার এই বন্ধু যাকে আমি নির্যাতন করেছি, সেই আমাকে আজকে বাঁচিয়েছে, আমি আজ থেকে আর কখনো এরকম আচরণ করব না কারোর সাথে। এবং তখন থেকে সে তার একদম প্রকৃত বন্ধুতে পরিণত হলো। আর কখনো সে তাকে যে উপহাস করতো না, অত্যাচার করতো না, দুঃখ দিত না। তাদের মধ্যে একটা মনের মিল এবং তার আচরণ পরিবর্তন হয়ে গেছে। তাহলে যেই বন্ধুটা রাগে ছিল, তাকে কিন্তু কেউ পরিবর্তন করতে পারে নাই তার ব্যবহারের। কিন্তু সে যখন বিপদে পড়েছে, তাকে যখন তার নির্যাতিত বন্ধু সেবা করেছে, জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে দিয়েছে, তখন তার মনের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে এবং সে থেকে সে একেবারেই পরিবর্তন হয়ে গেছে। তাছাড়া সমাজের মধ্যে অনেক সময় লাঠি সোঁটা দিয়ে ভয় দেখিয়ে সব কিছু পরিবর্তন করা যায় না। মনের ভিতর থেকে যে পরিবর্তন হয়, এটাই হচ্ছে আসল পরিবর্তন। বাহ্যিকভাবে ভয় দেখিয়ে কিন্তু সব কিছু দমন করা যায় না। তো সেজন্য মানবিক শিক্ষার প্রয়োজন আছে। যে টিচার বললেন, তুমি বড় হয়ে যাও, তুমি বড় হয়ে গেলে তোমার বন্ধু কি তোমার শত্রু ছোট হয়ে যাবে। তাহলে এখানে সেই ছেলেটি যে এতদিন অত্যাচার সহ্য করেছে, গালি সহ্য করেছে, দুর্নাম সহ্য করেছে, আঘাত সহ্য করেছে, সে সহ্য করতে করতে সে সহ্যের গুণে মহৎ হয়েছে। যে সহে সে রহে, একটা কথা আছে। সে সহ্য ধৈর্য গুণে মহৎ হয়ে গেছে। ওদিকে যে ছেলেটা অত্যাচারী ছিল, সে লজ্জিত হয়ে গেছে যে আমি তো ছোট হয়ে গেলাম, আমি তো অন্যায় করেছি, সে লজ্জায় পড়ে গেছে। তার সেজন্য বলছে যে যখন কোনো ব্যক্তি ভালো আচরণ করে, তখন সে বৃহৎ হয়ে যায়। এটা বর্তমান আমাদের সমাজের মধ্যেও অনেকে আছেন, প্রতিশোধ নিতে চায়, শত্রু মনে করে প্রথমে আশেপাশের মানুষজনকে তার প্রতিশোধ নেওয়ার জন্য উন্মত্ত হয়ে যায়।
এবং তারা ক্ষতি করার চেষ্টা করে। তো আপনারা যদি প্রতিশোধ নিতে হয়, আপনি আঘাত করে নেওয়ার দরকার নাই। কীভাবে নেবেন? আপনি নিজেকে বড় করে নেবেন। সেরকম একটি ঘটনা ত্রিপিটকের মধ্যে আমরা দেখতে পাই যে প্রতিযোগিতা কীরকম হওয়া উচিত। বর্তমানে আমাদের সমাজে প্রতিযোগিতা চলে কীরকম, ওনার এত কানি সম্পত্তি আছে, আমি তার থেকে বেশি জোড়াবো, ওনার এত বড়ি স্বর্ণ আছে, আমি এর থেকে বেশি স্বর্ণ জোগাড় করবো। মানে এই অর্থের প্রতিযোগিতা, রূপের প্রতিযোগিতা, সার্টিফিকেটের প্রতিযোগিতা, আধিপত্যের প্রতিযোগিতা। আমার বন্ধু মেম্বার হয়েছে, আমি চেয়ারম্যান হব যে, এখন চেয়ারম্যান যখন হয়ে গেল, হয়তো ও চেয়ারম্যান হয়েছে, আমি এখন এমপি হব যে, এভাবে মানে প্রতিযোগিতাগুলো করে। কিন্তু আমরা যদি ত্রিপিটকে দেখি যে আমাদের ত্রিপিটকের অঙ্গুত্র নিকায়ের মধ্যে পঞ্চম নিপাতে একটা সূত্র আছে। তো সেই সূত্রের মধ্যে আমরা যেটা দেখি যে ভগবান বুদ্ধ যখন কৌশল রাজ্যে অবস্থান করছিলেন, উনি এক সময় ভিক্ষু সংঘ সহ ধর্মপ্রচার করার জন্য বেরিয়েছেন। হেঁটে হেঁটে ধর্মপ্রচার করতেছেন বিভিন্ন জায়গায়। হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে বুদ্ধ একটি বড় শাল গাছ দেখলেন, বিশাল শালবন, এবং সেখানে একটা বড় শাল গাছ আছে। উনি সেখানে গিয়ে সেই মানে রাস্তা থেকে নেমে সেই জঙ্গলে প্রবেশ করে দাঁড়ালেন এবং একটু করে হাসলেন, মুচকে হাসলেন। বুদ্ধ মুচকে হাসতেন। বুদ্ধ হাসলে বুদ্ধের দাঁত একটু করে দেখা যায়, অল্প সময়ের জন্য আবার দাঁতটা দেখে যায়। উনি আমাদের মতো হাসেন না, সাধারণ মানুষের মতো মুচকে হাসেন, তাও সব সময় না, যখন কোনো কার্যকারণ উপস্থিত হয়। তা আন্দোলন যখন দেখলেন বুদ্ধ হেসেছেন, বুদ্ধের দাঁত থেকে একটা জুতি বের হয়েছে, উনি বুদ্ধকে বললেন, ভান্তে ভগবান, আপনি এখানে দাঁড়িয়ে যে হাসলেন, নিশ্চয় কোনো কার্যকারণ আছে, কারণ বুদ্ধ তথাগতগণ অকারণে হাসেন না। আমি প্রার্থনা করছি আপনি কেন হেসেছেন, এটা আমাদেরকে একটু ব্যাখ্যা করুন। তখন বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন, এই জায়গাটি অতীতে একটা সমৃদ্ধ নগরী ছিল। এখানে ভগবান কাশ্যপ বুদ্ধ বিচরণ করতেন। গৌতম বুদ্ধের আগে যিনি ছিলেন উনি হচ্ছেন কাশ্যপ বুদ্ধ। তখন উনি এই জায়গায় বিচরণ করেছিলেন। এই জায়গায় যখন বুদ্ধ ছিলেন তখন একজন উপাসক ছিল, তার নাম গবেষী উপাসক। কি নাম? গবেষী উপাসক। উনি ওনার 500 জন বন্ধু নিয়ে বিচরণ করতেন। উনি একদিন বুদ্ধের কাছে আসলেন, ও বন্ধুদেরকে বলেন, চলো আমরা বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধের শরণ গ্রহণ করি। তো বুদ্ধের কাছে এসে বুদ্ধের দেশনা শুনে ওনারা বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ, ত্রিশরণে অধিষ্ঠিত হলেন। এরপর ওনারা চলে গেলেন, কিন্তু ওনারা শীল পালন করতেন না। ত্রিশরণটা রক্ষা করতেন, কিন্তু পঞ্চশীল ওনারা পরিপূর্ণ অনুশীলন করতেন না। তো এভাবে দিন চলছে। তো একদিন সেই গবেষী উপাসকের মনে উৎপন্ন হলো, আমি এই 500 জনের অগ্রগামী, তাদেরকে আমি কিন্তু বুদ্ধের কাছে নিয়ে গিয়েছিলাম। আজকে আমরা সবাই ত্রিশরণে অধিষ্ঠিত হয়েছি, কিন্তু আমাদের মধ্যে কারো মধ্যে কোনো পঞ্চশীল নেই। আমার এই বন্ধুরাও পঞ্চশীল পালন করে না, আমিও করি না। তাহলে কি হলাম? সমানে সমান হয়ে গেলাম। আমিও ত্রিশরণ, তারাও ত্রিশরণ সমান। আমারও শীল নাই, তাদেরও শীল নাই সমান। এভাবে হলে হবে না। আমি তাদের আগে থাকব, এমন কিছু করব যাতে আমি তাদেরকে ফেলে সামনে এগিয়ে যেতে পারি ভালো কিছুর মাধ্যমে। তখন উনি চিন্তা করলেন যে আমি এখন থেকে শীল পালন করব। উনি পঞ্চশীল অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান করে সে 500 জনের কাছে গিয়ে বললেন, বন্ধুগণ, আগে আমরা সমান সমান ছিলাম, ত্রিশরণ প্রতিপন্ন, কেউ পঞ্চশীল পালন করতাম না, কিন্তু আজ থেকে আমি পঞ্চশীল অনুষ্ঠান করেছি, আমি এখন বিশুদ্ধভাবে পঞ্চশীল পালন করব, এটা তোমরা মনে রাখো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন থেকে আমি তোমাদের থেকে কি ঊর্ধ্বে। এটা বলে উনি চলে গেলেন। তখন সেই 500 জন বৈঠক করলো যে এখন আমাদের যিনি গুরু সদৃশ, যিনি আমাদেরকে বুদ্ধের কাছে নিয়ে গিয়েছিলেন, গবেষী উপাসক, আমাদের কল্যাণকামী, উপকারী, মঙ্গলকামী, উনি তো এখন আরেকটা স্তর উপরে চলে গেছেন, পঞ্চশীল পালন করতেছেন, কিন্তু আমরা কেউ শীল পালন করি না। তা আমরাও আজ থেকে শীল পালন করলে ভালো হবে, তাহলে আমরা ওনার সমান হতে পারব। তাহলে এখন তারা কি বললো, তারাও পঞ্চশীল অধিষ্ঠান করে গবেষীর কাছে আবার ফিরে গেলেন। গিয়ে বলছেন, গবেষী উপাসক, আপনি তো শিলা নিয়েছেন, স্তর উপরে উঠেছেন, আমরাও কিন্তু পঞ্চশীল নিয়ে ফেলেছি, আমরাও এখন বিশুদ্ধভাবে পঞ্চশীল পালন করব, এখন কিন্তু আমরা সমান সমান হয়ে গেছি। এটা বলার পরে এখন গবেষী উপাসকের মাথায় কাজ করছে, এখন তো সমান হয়ে গেলাম, সমান হলে হবে না, আমাকে উপরে থাকতে হবে। কি করা যায়? আচ্ছা, আমি অষ্টশীল গ্রহণ করব, ব্রহ্মচারী হব। তখন উনি তারপর দিন
অষ্টশীল গ্রহণ করে বন্ধুদের কাছে গিয়ে বললেন, বন্ধুগণ তোমরা তো সবাই পঞ্চশীল, আমি কিন্তু পঞ্চশীলের উপরে চলে গেছি, এখন আমি অষ্টশীল নিয়ে ফেলেছি, ব্রহ্মচারী হিসেবে আমি ব্রহ্মহত্য পালন করব। আমি এটা গ্রহণ করেছি, এটা মনে রেখো, আমি তোমাদের থেকে কিন্তু উপরে উঠে গেছি। এটা বলে চলে গেলেন। এদিকে 500 জন আবার বৈঠক করলেন যে কি আমরা তো আবারও ছোটো হয়ে গেলাম, কি করা যায়, আমরা সবাই অষ্টশীল নিয়ে ফেলি, তাহলে সমান সমান হয়ে যাব। তারাও অষ্টশীল নিয়ে আবার গবেষীর কাছে গিয়ে বলছে যে গবেষী উপাসক, আমরাও কিন্তু অষ্টশীল নিয়ে ফেলেছি, আজ থেকে আমরাও ব্রহ্মচারী, সুতরাং আমরাও তোমার সমান। এখন এটা বলার পরে বেচারা হয়তো আবার সমান হয়ে গেছে। এখন আমি সমান থাকবো না, আমার তো গুরুত্ব হবে, কি করা যায়? তখন উনি চিন্তা করলেন যে কি আমি দুতাঙ্গ গ্রহণ করব। দুতাঙ্গর ভিতর গৃহীরা 2টা দুতাঙ্গ পালন করতে পারে। কয়টা দুতাঙ্গ? 2টা 13 পাকা দুতাঙ্গ আছে। এর মধ্যে কোনো গৃহী ইচ্ছা করলে 2টা পালন করতে পারে। একটা হচ্ছে একবার খাওয়া, এটাকে বলা হয় একাশনিক, সারাদিনের মধ্যে কি শুধু একবারেই আহার করবে, এটা একটা। আরেকটা হচ্ছে পাত্রপিণ্ডিক। পাত্রপিণ্ডিক বলতে আমরা তো সবাইকের মধ্যে খাই পাত্র, গৃহীদের ক্ষেত্রে পাত্রপিণ্ডিক হচ্ছে একটা নির্দিষ্ট প্লেট, উনি যেটাতে খাবে সেটা অধিষ্ঠান করবে যে কি আমি এখন থেকে শুধু এই প্লেটে করেই খাবো, অন্য কোনো প্লেট ব্যবহার করবো না, কোনো থালা বাসন ব্যবহার করুন, একটাই আমার থেকে থালা থাকবে বা প্লেট থাকবে, এটাতেই করে আমি আমার আহার কৃত্য সম্পাদন করবো। এটাকে বলা হয় পাত্র পিণ্ডিক। এটার উদ্দেশ্য হচ্ছে দ্রব্য বহুলতা কমানো, মানে বেশি দ্রব্য যাতে ব্যবহার করা না হয়, সেজন্য একটার উপর সংযম থাকার জন্য, একটা সিম্পল জীবনযাপন করার জন্য এটা করা হয়। যেমন আমাদের বান্ধবদের একটা সাবাইক নিলে ওই সাবাইকটা না ভাঙা পর্যন্ত অন্য সাবাইক ভান্তারা খুঁজতে পারে না। যদি কোনো কারণে সাবাইকটা ভেঙে যায়, একদম ব্যবহার অনুপযোগী হয়ে যায়, সেক্ষেত্রে ভান্তারা যারা তাদেরকে ফাং করেন তাদেরকে বলতে পারবে যে কি আমার একটা সাবাইকের প্রয়োজন আছে। এর আগে কিন্তু ভান্তারা সাবাইক নিতে পারবে না। তাহলে একটা সাবাইক প্রতিষ্ঠান করে আমি একটাতেই স্বয়ং ভোজন করব। তাহলে একটা যখন সাবাইক আছে একটাতেই খাই, তাহলে ওনার আর এত বেশি সাবাইকেরও খুঁজতে হয় না, প্লেট টেট অনেক কিছু খুঁজতে হয় না, একটাতেই ওনার জীবনটা চলে যায়। তো সেজন্য এটাকে বলা হয় পাত্রপিণ্ডিক দুতাঙ্গ। এখন এই গবেষক বসক উনি কী করলেন, একাশনিক গ্রহণ করলেন যে আমি দিনে একবারে খাবো, এখন থেকে আর 2বার বসা আমি খাবো না, এক বসায় যা খেতে পারি খাবো, চাই দ্বিতীয়বার আমি বসবো না। একে তো ব্রহ্মচারী হিসেবে 12টার ভিতরে খেতে হয়, কিন্তু এখন আগে তো 2বার খেত, এখন বলছে আমি একবার খাবো। এখন এটা অনুষ্ঠান করে বন্ধুদের কাছে গেলেন, গিয়ে বললেন বন্ধুগণ আমি ব্রহ্মচারী হয়েছি, এর সাথে আমি আরেকটা বিষয় যোগ করেছি, সেটা হচ্ছে আজ থেকে আমি একাশনিক দুতাঙ্গ আচরণ করবো, আমি অধিষ্ঠান করেছি, তোমরা এটা জেনে রেখো, আমি কিন্তু আরেক ধাপ উপরে। এখন চলে গেলো। এখন এটা বলে, এখন বন্ধুরা বলছে আমাদের উপাসক গবেষী যদি পারে একবার খেয়ে থাকতে, আমরা কেন পারবো না, চলো আমরা সবাই একাশনিক গ্রহণ করি। ওরা সবাই একাশনিক একবার খাওয়ার জন্য অধিষ্ঠান করে ফেললেন। করে বন্ধুকে গিয়ে বললে বন্ধু আমরাও কিন্তু একাশনিক করে ফেলেছি, এখন হয়তো তাই তো সমান হয়ে গেছে, আবার কী করা যায় এখন? এখন তাহলে আমি আর এখানে থাকবো না। বন্ধু গবেষী চিন্তা করছে আমি এখানে থাকবো না, আর আমি বুদ্ধের কাছে গিয়ে প্রভুজি নিয়ে ফেলবো, এখানে থাকলে সমান সমান হয়ে যাচ্ছি। তখন বুদ্ধের কাছে গিয়ে বলছে বান্ধব ভগবান, কাশ্যপ বুদ্ধকে বলতেছে আমাকে প্রভুজা প্রদান করুন, উপসম্পদা প্রদান করুন, ভিক্ষুত্ব দান করুন, আমি বিমুক্তির জন্য এটা প্রার্থনা করছি। বুদ্ধ কী করলেন, গবেষী উপাসককে সাম বানালেন, ভান্তে বানালেন। ভান্তে হওয়ার পর বুদ্ধের কাছ থেকে ধর্মীয় শিক্ষা অর্জন করে, ধ্যান বিদর্শন শিক্ষা গ্রহণ করে এই গবেষী ভিক্ষু একদম তদ্গত প্রাণ হয়ে বিমুক্তি চেতনায় উদ্বুদ্ধ হয়ে উনি ধ্যান চর্চা শুরু করলেন। এবং কিছুদিনের মধ্যে যে জন্য কুলপুত্রগণ দুর্লভ ব্রহ্মচর্য আচরণ করেন, ব্রহ্মচর্য গ্রহণ করেন, সেই ব্রহ্মচর্যের অন্তঃসাধন অর্থাৎ 4 মার্গ 4 ফল অরহত্ত মার্গ ফল লাভ করলেন। অরহত্ত মার্গ ফল লাভ করে উনি ওখানে অবস্থান করছেন। এদিকে ওনার বন্ধুরা শুনলেন যে কি আমাদের বন্ধু গবেষী উপাসক কাশ্যপ বুদ্ধের কাছে গিয়ে ভিক্ষু হয়েছেন, সামন হয়ে ভিক্ষু হয়েছেন, ধ্যান চর্চা করছেন। তখন তারা চিন্তা করলো আমরা আবার এখানে পড়ে আছি, উনি তো আমাদের থেকে অনেক উপরে চলে গেছেন, আমরাও ভিক্ষু সমান হয়ে যাব। তারা সবাই গিয়ে কাশ্যপ বুদ্ধকে প্রার্থনা করলেন, ভান্তে ভগবান আমাদেরকে প্রব্রজ্ঞা দান করুন, উপসম্পদা দান করুন, আমরা প্রার্থনা করছি। তো বুদ্ধ তাদের সবাইকে প্রব্রজ্ঞা উপসম্পদা দিলেন। তারাও বুদ্ধের কাছ থেকে ধ্যান প্রশিক্ষণ নিয়ে ধ্যান চর্চা শুরু করলেন। এদিকে গবেষী ভিক্ষু যিনি আগে হয়েছেন উনি চিন্তা করলেন আমি ভিক্ষু ধর্ম গ্রহণ করে অরহত্ত লাভ করে
যে বিমুক্তি সুখ উপলব্ধি করছি, যে শান্তি পাচ্ছি, মানসিক স্বস্তি পাচ্ছি, এই শান্তিটা আমার বন্ধুরা লাভ করুক, তারাও এই অবস্থায় লাভ করতে সক্ষম হোক, তারা যাতে তারা এই শান্তি তারা লাভ করতে পারে। আমি যেমন পেরেছি তারাও শান্তি লাভ করুক, আমি এটাই চাই। উনি শুধু তাদের সে 500 জন বন্ধুর অরহত্ব লাভ হওয়ার জন্য উনি মঙ্গল কামনা করছেন, সেটাই প্রত্যাশা করছেন তারা বিমুক্ত হয়ে যাক, তারা শান্তি লাভ করুক। এদিকে সে বন্ধুগণ তারাও বীর্যবন্ত হয়ে নির্বাণগত চিত্ত হয়ে তারা ধ্যান সমাধি শুরু করলেন এবং অচিরেই অল্প দিনের মধ্যে 4 মার্গ 4 ফল অরহত্ত নির্বাণ লাভ করলেন। অরহত্ত নির্বাণ লাভ করার পরে সেই গবেষী ভিক্ষুর এবং 500 জন ভিক্ষুর মধ্যে আর কোনো উঁচু নিচু ভাব নাই, সবাই কি হয়ে গেছে, সমান হয়ে গেল, সবাই কি সমান হয়ে গেল, তাদের মধ্যে আর কোনো ভেদাভেদ নেই। তাহলে এখানে দেখেন এই গবেষী উপাসক উনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন যে প্রথমে আমি শিলা মানে ত্রিশরণ নেব, ওনার বন্ধুকে নিয়ে গিয়ে নিলেন। এরপরে উনি চিন্তা করেন আমি সমান থাকবো না, আমি একটু উপরে থাকবো। উপরে থাকতে গিয়ে উনি কী করেছেন, পঞ্চশীল, অষ্টশীল, একাশনিক, প্রবৈজ্ঞা, উপসম্পদা, ধ্যান চর্চা করতে করতে একদম বিমুক্ত হয়ে গেলেন। তো এখানে একটা প্রতিযোগিতা ছিল, আমি বড় হব, তবে এই বড় হতে গিয়ে কারো ক্ষতি হয় নাই। সমাজের মধ্যে মানুষ যারা বড় হয় তারা বড় হতে গিয়ে অন্যদের ক্ষতি করে, ক্ষতি কামনা করে। কিন্তু বুদ্ধের শিক্ষা হচ্ছে আপনি বড় হন, আপনাকে বড় হতে হবে, কিন্তু আপনি কাউকে ক্ষতি করে বড় হওয়া যাবে না। আপনি নিজে বড় হয়ে বড় হবেন, আপনি শীল পালন করেন, ভাবনা করেন, দান করেন, এভাবেই আপনি বড় হতে পারবেন। তো এই শিক্ষাটা বুদ্ধ আমাদেরকে দিয়েছেন। এই সূত্রের নাম হচ্ছে গবেষী সূত্র। সূত্রটির নাম গবেষী সূত্র। এটা কাশ্যপ বুদ্ধ সময়কালে ঘটনা, ভগবান আমাদের গৌতম বুদ্ধ আনন্দবান থেকে ভিক্ষু সংঘ সহ ওনাদেরকে ব্যাখ্যা করেছিলেন। সূত্রটি অঙ্গুত্তর নিকায়ের 5ম নিপাতের মধ্যে লিপিবদ্ধ আছে, ত্রিপিটকের মধ্যে। তাহলে এখান থেকে আপনাদের শিক্ষা কী হওয়া উচিত, আমরা দিন দিন উত্তর নিজের শ্রীবৃদ্ধি করব, নিজের মঙ্গল বর্ধিত করব। তাহলে আপনি শিলা, পঞ্চশীল এটা প্রতিনিয়ত পালাতে হবে, অষ্টশীলটা অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথিতে পালাতে হবে। এবং আপনাকে চিন্তা করতে হবে আমি আগের থেকে আমার মনের উৎকর্ষ করতে পেরেছি কিনা, আমার আচরণের মধ্যে পরিবর্তন আনতে পেরেছি কিনা, আমার কায়িক সংযম, বাচনিক সংযম, মনোসংযম হয়েছে কিনা, আমি আগের থেকে নিজেকে কন্ট্রোল করতে পেরেছি কিনা, সংযম করতে পেরেছি কিনা। এইভাবে আপনাকে নিজেকে নিজে কী করতে হবে, আত্মজিজ্ঞাসা করতে হবে, যাচাই বাছাই করতে হবে, নিজেকে সমৃদ্ধ করতে হবে, ধ্যানে, জ্ঞানে, দানে, ধর্মে, ভালো আচরণে নিজেকে সমৃদ্ধ করতে হবে। তাহলেই আপনি বুদ্ধের ভাষায় পণ্ডিত হতে পারবেন। বুদ্ধের ভাষায় পণ্ডিত আর বর্তমান সমাজের ভাষায় পণ্ডিত আলাদা ভাগ আছে। বর্তমানে পণ্ডিত কাকে বলা হয়, যারা অনেক বই পড়ে, যারা বক্তব্য দিতে পারে, যারা অনেক শ্লোক মুখস্থ করতে পারে, তাদেরকে মানুষ পণ্ডিত বলে। কিন্তু বুদ্ধ কী বলেছেন, বুদ্ধ বলেছেন যে যতটুকু জানে অতটুকু যদি আচরণ করে তাকে পণ্ডিত বলা যায়। মানে আচরণ করলে বুদ্ধ তাদেরকে পণ্ডিত বলেন। বুদ্ধ বলছেন যারা কায়িকভাবে পাপ করেন না, বাচনিকভাবে পাপ করেন না, মানসিকভাবে সংযম অনুশীলন করেন, তারা পণ্ডিত। তাহলে কায়িকভাবে কি, প্রাণী হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, মদ গাঁজা না খাওয়া। বাচনিকভাবে হচ্ছে মিথ্যা না বলা, ভেদকতা না বলা, কর্কশ বাক্য না বলা, সম্পলাপ, সমালোচনা, আজেবাজে কথা না বলা। এটা বাচনিকভাবে কি শুদ্ধতা, বাচনিক সংযম। এবং মনের দিক দিয়ে লোভ, অতি লোভ যেটাকে বলা হয়, পরের সম্পত্তির প্রতি লোভ করা, এটা বাদ দিতে হবে। হিংসা, মানুষের প্রতি হিংসা বিদ্বেষটা বাদ দিতে হবে। এবং মিথ্যা দৃষ্টি, মোহগুলো বাদ দিতে হবে। তো এগুলো ত্যাগ করতে পারলে তারাই কি পণ্ডিত। বুদ্ধ তাদেরকে পণ্ডিত বলেছেন। যারা পঞ্চশীল গ্রহণ করেন, পঞ্চশীল পালন করেন, তারা পণ্ডিত। এই মুহূর্তে আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে বুদ্ধের ভাষায় পণ্ডিত বলা যাবে। আপনারা হয়তো বক্তৃতা দিতে পারেন না, আপনারা দেখা দিতে পারেন না, কিন্তু আপনারা আচরণ করছেন, সেজন্য আপনাদেরকে পণ্ডিত বলা যাবে। যতক্ষণ আপনাদের পঞ্চশীল ঠিক থাকবে, যতক্ষণ আপনাদের বাক্য শুদ্ধ থাকবে, ততক্ষণ আপনাকে পণ্ডিত। যদি আপনার বাক্য লঙ্ঘন হয়ে যায়, আপনি আর পণ্ডিত থাকবেন না। তো বুদ্ধ আচরণে পণ্ডিতকে প্রশংসা করেছেন। তো বুদ্ধের মতো মহাপুরুষের ভাষায় যারা যেটা পণ্ডিত, সে পাণ্ডিত্য আমাদের আপনাদের অর্জন করা উচিত। এই পাণ্ডিত্য অর্জন করলে
শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। বর্তমানে যারা আমরা যাদেরকে পণ্ডিত বলি, যারা বিজ্ঞানীদের মধ্যে যারা ভালো কিছু করেছে তারা ভালো, যে মিসাইল যারা বানায়, অ্যাটম বোম যারা বানায়, পারমাণবিক বোম বানায়, অস্ত্রশস্ত্র বানায়, তারা তো মেধাবী, তারা তো লেখাপড়া করেছে, স্কুলের মধ্যে কলেজের মধ্যে বিজ্ঞানের সার্টিফিকেট নিয়েছে, তারা গবেষণা করে এগুলো বানিয়েছে। এগুলো বানিয়েছে কী করেছে? সমাজ ধ্বংস করছে, সভ্যতা ধ্বংস করছে, শিশু, নারী, পুরুষ নির্বিচারে হত্যা করছে এই বোমা হামলার মাধ্যমে। তাহলে তারা কিন্তু পণ্ডিত নয়, বুদ্ধের ভাষায় তারা পণ্ডিত হতে পারে না। তারা ডক্টর ডিগ্রি নিতে পারে, একদম হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি তাদের আছে, কিন্তু তারা বুদ্ধের ভাষায় পণ্ডিত নয়। কারণ যারা প্রাণীগণের ক্ষতি করে তারা পণ্ডিত হতে পারে না। পণ্ডিত কখনো কারো ক্ষতি করতে পারে না। সুতরাং এটা দিয়ে পণ্ডিতটা বোঝা যায়। তা আপনাদের চেষ্টা করতে হবে যে আমরা কারো ক্ষতি করব না, আমরা নিজের খেয়াল রাখবো, সমাজে উপকার করব, নিজেকে উপকার করব। আমরা এইভাবে আমাদের জীবনকে সামনের দিকে নিয়ে যাব, এইভাবে আপনারা প্রতিজ্ঞা করতে হবে। এবং এই যে স্তরে স্তরে উপরের দিকে যেতে হলে দানশীল যে দশ কুশল কর্ম এগুলো করে যেতে হবে। এবং পরিপূর্ণতা কখন আসবে? ধ্যানের মাধ্যমে পরিপূর্ণতা আসবে। ধ্যান চর্চার মাধ্যমে আপনাদের এই আচরণের শুদ্ধিতা, পরিপূর্ণতা প্রাপ্ত হবে। সেজন্য সবাই ধ্যানের প্রতি আগ্রহটা বাড়াবেন। প্রতি মঙ্গলবার যে ধ্যান এখানে হয় এটা চর্চা করে যাবেন। এবং আগামী যে একটা কোর্স আছে অল্প সময় পরে, অর্থাৎ আগামী 5 জুন থেকে 12 জুন কোরবানের যে একটা ঈদের বন্ধ থাকে বাংলাদেশে, এবার বন্ধটা 5 তারিখ থেকে প্রায় 14 তারিখ পর্যন্ত বন্ধ সরকার দিচ্ছে। 10-12 দিন মতো বন্ধ মনে হয় দিচ্ছে। আমরা 8 দিনের কোর্স সেটিং করেছি। 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমাদের কোর্স থাকবে, এই 8 দিনের কোর্স। তো আপনারা যারা করবেন তারা যোগাযোগ করবেন বা নাম জমা দিয়ে ফেলবেন। তো এখানে আমরা যারা 20 বছরের বেশি বয়স হয়েছে পুরুষের ক্ষেত্রে, তারা ইচ্ছা করলে প্রাপ্য যোগ্য সম্পাদা নিয়ে তদ্ভ্রান্ত হয়ে করতে পারবেন। আর যারা 7 বছরের বেশি বয়স ছেলেরা, তারা সামন হয়ে করতে পারবে। আর সাদিকার অবশ্যই সাদা পোশাক নিয়ে ধ্যান করতে হবে। এবং প্রত্যেককে পাসপোর্ট সাইজ 2টা ছবি এবং আইডি কার্ড বা জন্ম নিবন্ধন ফটোকপি আনতে হবে। সাদা পোশাক অবশ্যই লাগবে। এবং আপনারা যারা করবেন নাম জমা দিয়ে ফেলবেন। যারা আপনাদের জ্ঞাতিগণ আছে তাদেরকে একটু বলে রাখবেন যে সামনে একটা কোর্স আছে, আমরা সেই কোর্স উপলক্ষ করে আমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আমাদের কাজকর্ম যেগুলো আছে সেগুলো আমরা করে ফেলতেছি এরই মধ্যে। আর আমরা 5 তারিখ যেদিন কোর্স আরম্ভ হবে সেদিন আমরা যে গ্রাম প্রদক্ষিণটা করব। 5 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু 5 তারিখ থেকেই বন্ধ আরম্ভ হচ্ছে। 4 তারিখ অফিস খোলা, 5 তারিখ থেকে অফিস একদম সব কিছু বন্ধ হয়ে যাবে। তারপর 5 তারিখ 5 জুন বৃহস্পতিবার গ্রাম প্রদক্ষিণ হবে। এবং সেদিন আমরা 12টার সময় প্রব্রজ্জা, গণপ্রব্রজ্জাটা 12টার সময় করব, 12টা-1টার মধ্যে করে ফেলবো। করে আমরা 3টা-4টার মধ্যে আমাদের যে গ্রাম প্রদক্ষিণটা আমরা ভিক্ষু সংঘ সহ করে আসব। এবং 12 তারিখ বৃহস্পতিবার কোর্স শেষ হবে। আর এখানে কোর্সের মধ্যে যদি কেউ অংশগ্রহণ করতে চান, বিশেষ করে আপনাদের প্রয়াত যারা জ্ঞাতি মারা গেছেন, আপনাদের মাতা পিতা আত্মীয়স্বজন জ্ঞাতি লোক যারা কল্যাণকামী ছিলেন, উপকারী ছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে পুনর্দান করার মানুষে কেউ ইচ্ছা করলে সকালের যে প্রাতরাশ সেটা অংশগ্রহণ করার সুযোগ আছে। সেটা হচ্ছে 2,500 টাকা, দুপুরের সোয়াইং 5,000 টাকা, বিকালের পানীয় 1,000, রাত্রের পানীয় 1,500। এভাবে 4টা ধাপ আছে দান করার জন্য। সব কিছু মিলে একদিনের খরচ 10,000 টাকা আমরা নির্ধারণ করেছি। তো এটা অবশ্য 10,000 টাকা দিয়ে আমাদের হয় না, আমাদের যেহেতু 130 জনের মতো দেওয়া নিয়ে এখানে হয়, তো আমরা এখানে আরও কয়েকজন দান করার সুযোগ থাকে। তো সুতরাং আপনারা যদি কেউ ইচ্ছা করলে এককভাবে মানে 4টাই নিতে পারেন, কেউ ইচ্ছা করলে 1টা নিতে পারেন। এভাবে আপনাদের প্রয়াত জ্ঞাতিগণের উদ্দেশ্যে আপনারা অংশগ্রহণ করে পূর্ণ করার সুযোগ লাভ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আগেভাগে নামগুলো দিয়ে যোগাযোগ করবেন। আমরা একটু এখানে এগুলো একটা ডাটা তৈরি করব, সেটিং করব, কোন দিন কারা উৎসর্গ করবে। তো সেভাবে সুতরাং সেভাবে আপনারা এটা মাথায় রাখবেন এবং আপনাদের সকল জ্ঞাতিকে এটা জানিয়ে দেবেন। আর এখানে যারা বিদেশন পরিবারের ধ্যানী সদস্য আছেন, আপনারা এখানে যে কাজগুলো ধ্যানের আগে যে কিছু
প্রস্তুতিমূলক কাজ আছে, এগুলো একটু আমাদের সাথে যোগাযোগ করে সহায়তা করবেন। আর যদি সদ্যম সুরক্ষা পরিষদ এবং হলিডে দাম্মা স্কুলের যারা সদস্য বা শিক্ষার্থী আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে তখন স্কুল বন্ধ থাকবে, তারা যাতে এসে এখানে সেবা প্রদান করে, বিশেষ করে ধ্যানীদেরকে সকালে এবং দুপুরে যে খাবারের ক্ষেত্রে সহায়তা প্রদান করার ব্যাপারটা তারা যাতে করে থাকে সেটা আহ্বান করব। আর যেহেতু স্কুল বন্ধ থাকবে, স্কুল কলেজ বন্ধ থাকবে, তখন ইচ্ছা করলে কেউ ছাত্রছাত্রীও ধ্যান করতে পারবে, সবার জন্য উন্মুক্ত আছে এই ধ্যান কোর্স। তবে এখানে যেহেতু বর্ষাকাল সামনে, আমরা এবার হয়তো অতিরিক্ত ধ্যানই করাতে পারবো না, সেক্ষেত্রে নামগুলো আগেভাগে জমা দিয়ে ফেললে এটা বেটার হবে। এরই মধ্যে অবশ্যই অনেকে নাম জমা দিয়ে ফেলেছেন, তা আমরা আমাদের একটা সীমাবদ্ধতা আছে, তার বাইরে আমরা নিতে পারবো না, কারণ বর্ষাকাল। সুদিন হলে অনেক ধ্যানই একটু বাড়িয়ে করা যায়, কিন্তু বর্ষাকালের মধ্যে সেটা একটা ঝুঁকি থাকে। তো এখন তো বর্ষা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সেই হিসেবে আমরা সতর্কমূলকভাবে আমরা আমাদের যে ধ্যান কোর্সটা আমরা করব, যাতে আমাদের চারিদিক রক্ষা হয়। তো যাই হোক, ধ্যানীগণ, পুণ্যার্থীগণ, আপনাদের প্রতি মৈত্রীময় শুভাশীর্বাদ প্রদান করছি। আপনারা গবেষক উপাসকের সেই যে প্রতিযোগিতার ব্যাপারটা মাথায় রাখবেন। কারোর সাথে প্রতিযোগিতা করতে হলেও ধর্ম দিয়ে, দান দিয়ে, শিল পালন করে আপনারা কি প্রতিযোগিতা করবেন? হ্যাঁ, খারাপ কিছু নিয়ে প্রতিযোগিতা করার দরকার নাই, কাউকে আঘাত করে প্রতিযোগিতা করার দরকার নাই, ভালো কিছু করে প্রতিযোগিতা করবেন। অমুক 1 ঘন্টা বসে দিয়ে আমি 2 ঘন্টা বলবো, এভাবে। হ্যাঁ, আমি অষ্টশীল আমি আরও বেশি নেব, পঞ্চশীল আরও বেশি নিখুঁতভাবে পালন করব, আরও বেশি ধর্মধারা শ্রবণ করব, আরও বেশি আমি পুণ্য করব, আরও বেশি দান করব। এইভাবে পুণ্যের দিক দিয়ে একদম বড় হয়ে যাবেন। যে কাকে ছোটো করতে চাইলে আঘাত করে, কথা দিয়ে, মানুষকে কুবুদ্ধি দিয়ে, কষ্ট দিয়ে কাউকে ছোট করবেন না এভাবে। কারণ বুদ্ধ বলেছেন সব কিছু কর্মের অধীন, আমরা যাই করি সেটা আমাদের ফিরে আসবে। আমরা কাউকে দুঃখ দিলে দুঃখ ফিরে আসবে, আমরা কাউকে সুখ দিলে সুখটা ফিরে আসবে। আমরা মঙ্গল কামনা করলে মঙ্গল ফিরে আসবে, অমঙ্গল কামনা করলে অমঙ্গল ফিরে আসবে আমাদের জীবনে। সেজন্য প্রত্যেকের নিজের মঙ্গল কামনা করুন, পরের মঙ্গল কামনা করুন, প্রত্যেকে ধ্যান চর্চা করুন, দান ধর্ম করুন। এভাবে আপনাদের নির্বাণের পারমি সৃষ্টি হোক। আপনাদের যারা জ্ঞাতি দেশে বিদেশে আছে তারা আয় উন্নতি করুক, নিরাপদ থাকুক। যারা এখানে বয়স্ক অসুস্থ আছে তারা দীর্ঘায়ু নিরক্ষণ। প্রত্যেকের চারি সত্য জ্ঞান, অর্থাৎ দুঃখ কী এই সত্য জ্ঞান উৎপন্ন হোক, দুঃখের কারণ তৃষ্ণা এটা ধ্বংস হোক, দুঃখের নিরোধ নির্বাণ উপলব্ধি হোক, দুঃখ নিরোধের উপায় আর্যষ্টের মার্গ অনুশীলিত হোক। এই আশীর্বাদ জ্ঞাপন করে আমার ধর্মদেশনে এখানে সমাপ্ত করলাম।